হেই গাইস, দিস ইজ মি অ্যান্ড এম আর জে। আজকে আমরা প্রমাণ করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের বৃত্তের অধ্যায়ের উপপাদ্য 23। আমরা অধিকাংশরাই জ্যামিতি বা উপপাদ্য মুখস্থ করে থাকি, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, উপপাদ্য কখনো মুখস্থের বিষয় না, এটা সম্পূর্ণ বুঝে অঙ্কনের বিষয়। তাহলে দেখো, আমরা আজকে বুঝে বুঝে কিভাবে করে থাকি জ্যামিতিগুলা। দেখো, এখানে আমাদের সর্বপ্রথম বলা হয়েছে প্রমাণ করব, সেটা প্রমাণ করতে হবে। প্রমাণ করব কি করব? বৃত্ত অন্তর্লিখিত, তার মানে এতটুকু বুঝতে পেরেছ যে একটা বৃত্ত আমাকে অঙ্কন করতে হবে এখানে। তাহলে আসো সর্বপ্রথম আমি একটা বৃত্ত অঙ্কন করে নিই। তাহলে একটা বৃত্ত অঙ্কন করে নিলাম সর্বপ্রথম। দেখো, একটা বৃত্ত অঙ্কন করে নিচ্ছি। সর্বপ্রথম আমার করণীয় কি? আমার করণীয় হচ্ছে একটা বৃত্ত অঙ্কন করে নেওয়া। একটা বৃত্ত অঙ্কন করে নিলাম। দেখো, তাহলে এই যেহেতু একটা বৃত্ত অঙ্কন করেছি, তাহলে বৃত্তের একটা কেন্দ্র দিতে হয়। তাহলে একটা বৃত্তের কেন্দ্র আমি দিয়ে দিচ্ছি। বৃত্তের কেন্দ্রের নাম আমি ও ধরে নিলাম। সেক্ষেত্রে পরবর্তীতে কি বলেছে? বৃত্তের কেন্দ্রে অন্তর্লিখিত চতুর্ভুজের কথা ওরা বলেছে। এখন দেখো, বৃত্তের কেন্দ্রে আমি একটা অন্তর্লিখিত চতুর্ভুজ আমি নিয়ে নিচ্ছি, একটা চতুর্ভুজ নিয়ে নিচ্ছি। সেই ক্ষেত্রে একটা চতুর্ভুজ যদি অঙ্কন করি, সেটা এমন হতে পারে। বৃত্তান্তর লিখিত একটা চতুর্ভুজ অঙ্কন করার জন্য দেখো, আমি এই বিন্দুটাকে এ বিন্দু ধরে নিলাম, এবং এই বিন্দুটাকে বি বিন্দু ধরে নিলাম, এই বিন্দুটাকে সি বিন্দু, এবং এটাকে ডি বিন্দু ধরে নিলাম। এখন যদি আমি এই বিন্দুগুলোকে ক্রমান্বয়ে যোগ করে দেই, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে কি আসবে? দেখো, তাহলে বৃত্তে একটা চতুর্ভুজ আমরা অঙ্কন করে নিলাম। এখন তোমার কাছে এমন একটা প্রশ্ন হতে পারে যে চতুর্ভুজ তো অনেক সহজে অঙ্কন করা যায়, অনেক সুন্দর একটা চতুর্ভুজ অঙ্কন করা যায়, তাহলে আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করার জন্য এত বাঁকিয়ে কেন নেব? আসলে বাঁকিয়ে নেওয়ার জন্য একটু কারণ আছে। কারণ আমরা যদি ডিরেক্ট নিই, তাহলে এইখানে যেই প্রমাণটা তারা চাচ্ছে, যে কি চাচ্ছে আসলে প্রমাণটা, তা আগে দেখে নেই। দেখো, বলছে একটা চতুর্ভুজ অঙ্কন করতে বলছিল, আমি বাঁকিয়ে কেন নিয়েছি একটু পরে বলতেছি। আগে দেখো, আমাকে বলা হয়েছিল একটা চতুর্ভুজ নিতে, আমি একটা চতুর্ভুজ নিয়ে নিলাম, এ বি সি ডি একটা চতুর্ভুজ। এখন কি বলছে? যে এই চতুর্ভুজে যে কোনো দুটি বিপরীত কোণ চিন্তা করতে হবে। যে কোনো দুইটা বিপরীত কোণ বলতে, তুমি যদি বলো যে আমি এই কোণটা নেব, ওকে এই কোণ, তাহলে এই কোণের বিপরীত কোণটা এটা। তার মানে এই দুইটার কী করতে বলছে? সমষ্টি। এই দুইটা কোণের সমষ্টি কী হবে? দুই সমকোণ হবে। অর্থাৎ এই কোণ মিলে দুই সমকোণ। অথবা তুমি যদি বলো এটা নেবা, তাহলে এটা নিতে হবে বিপরীত কোণ। তাহলে এটা এবং এটার সমষ্টিও অপর দিকে দুই সমকোণ হবে, কোণ হতে হবে। অর্থাৎ এমনই তারা প্রমাণ করতে আমাদেরকে বলেছে। তাহলে দেখো, এখন আসি কেন আমি বাঁকিয়ে নিয়েছি। দেখো, তুমি যদি বৃত্তের ভিতরে একদম সহজভাবে এভাবে একটা চতুর্ভুজ নিয়ে নিতে, এভাবে স্ট্রেট সহজ সরল একটা চতুর্ভুজ নিয়ে নিতে, তাহলে এই চতুর্ভুজের অর্থ হচ্ছে যে এটা তো ডিরেক্ট বিপরীত কোণগুলো দুই সমকোণ হয়ে যাবে। কারণ আমরা জানি লম্ব দেখতেই বোঝাচ্ছে, এখানে লম্ব, এখানে 90, এখানে 90, তো এমনিতেই হয়ে যাবে। এই কারণে আমরা সোজা নিইনি, একটু বাঁকিয়ে নিয়েছি। কেন বাঁকিয়ে নিয়েছি? যেন প্রমাণটা আসতে একটু বাঁকিয়ে নেওয়ার কারণ হচ্ছে, প্রমাণটা আনার পরে যেন মনে হয় যে বাঁকিয়ে নিলেও ঠিকই এইটা সম্ভব। আচ্ছা দেখো, তাহলে
এখন আমরা প্রমাণের দিকে যাই। তাহলে বিশেষ নির্বাচনের যে অংশগুলো, সেই অংশটাই এখন আর দেখো আমি লিখছি না, আমি মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে নিও। তাহলে দেখো বিশেষ নির্বাচনে আসলে আমি বানিয়ে কিছুই বলবো না, তারা যেই কথাগুলো আমাকে বলছে সেইগুলো আমি রিভিউ করব। তাহলে আমরা লিখব বিশেষ নির্বাচনে গিয়ে, মনে করি বৃত্তের কথা বলছিল না, আমরা কি লিখব তাহলে? মনে করি অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ এ বি সি ডি। দেখো আমি যেই লাইনটা বলেছি সেটা কিন্তু বানিয়ে বলিনি, সম্পূর্ণ দেখে দেখে বলেছি, শুধুমাত্র আমি নামকরণ করেছি বলে নাম সাথে উল্লেখ করেছি। তাহলে কি লিখেছি লাইনটা আরেকবার বলছি, অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ এ বি সি ডি। এখন দেখো তারপর কি, এখন বলছে প্রমাণ করতে হবে। তাহলে এখন লিখব প্রমাণ করতে হবে, যে কি প্রমাণ করতে হবে সেটা আমিই লিখে দিচ্ছি। দেখো প্রমাণ করতে বলছে কি, যে কোনো দুই কোণের পরিমাণ। তাহলে আমি আপাতত ভেবে নিচ্ছি এই কোণ এবং এটার বিপরীত এই কোণ, তাহলে এই দুইটা কোণ। তাহলে এই কোণটাকে কীভাবে প্রকাশ করব? আমরা বলবো কিন্তু বি এ ডি, অর্থাৎ এই কোণ এবং যোগ, তাহলে এটার বিপরীত কোণ এটা, এটাকে কি বলবো? বি সি ডি। কোণ বি সি ডি, এই দুই কোণের পরিমাণ হবে দুই সমকোণ। তাহলে লিখে দিলাম দুই সমকোণ। তাহলে এটাই আজকে আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো প্রমাণ আসলে কি করতে হচ্ছে, প্রমাণ করতে হচ্ছে এই বিষয়টা আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে সেটা কি, বি এ ডি, অর্থাৎ এই কোণ এবং যোগ এই কোণ, তার মানে বি সি ডি, এই দুইটা কোণের পরিমাণ দুই সমকোণে, এটা প্রমাণ করতে হচ্ছে। তাহলে এখন আসো আমরা অঙ্কন করব একটু নিজের মতো করে, প্রমাণটা করার জন্য, প্রমাণটাকে সাহায্য করার জন্য, প্রমাণ করতে সাহায্য করার জন্য একটু অতিরিক্ত কাজ অঙ্কন করে নেব। সেটা কি, সেটা হচ্ছে অঙ্কন হিসাবে আমরা করব, অঙ্কন হিসেবে আমরা ওর সাথে এ এবং ওর সাথে সি যোগ করে নেব। তাহলে এই কাজটা আমরা করে নিই, আসো। তাহলে দেখো আমরা এখানেও যোগ করে নিয়েছি। যোগ করার পর তাহলে আসো এখন প্রমাণটা করব। তাহলে কথাটা লিখে নিই আগে। তাহলে ও কমা এ এবং ও কমা সি যোগ করি, যোগ করি। এখন যোগ করার পর এখন তাহলে আমরা প্রমাণ করা শুরু করি, আসো। প্রমাণ, দেখো এখান থেকে শুধু এই কোণ এবং এই কোণ সমষ্টি, দুইটা কোণের সমষ্টি দুই সমকোণ এমন না, এখানে কিন্তু এই কোণ এবং এই কোণের পরিমাণও দুই সমকোণ প্রমাণ করা যাচ্ছে। কাজে এখান থেকে কিন্তু আরেকটা তথ্য আমরা লিখে নিতে পারতেছি। সেটা কি, সেটা হচ্ছে কোণ এ বি সি কোণ, এ বি সি কোণ এবং যোগ কোণ, আমরা কিন্তু এই কোণটার পাশাপাশি বলতে পারবো এ ডি সি কোণ, কোণ এ ডি সি কোণ ইকুয়ালও কিন্তু দুই সমকোণ প্রমাণ করতে পারি, সমকোণ প্রমাণ করতে পারি। তাহলে দেখো এটা যদি সমকোণ প্রমাণ করতে চাই, তাহলে সর্বপ্রথম আমরা আসলে এটাই প্রমাণ আনার চেষ্টা করব। তার জন্য আমরা সর্বপ্রথম যেই কথাটা বলবো, দেখো আমরা উপপাদ্য 20-এর মধ্যে আমরা যা শিখেছি সেটা হচ্ছে আমরা আপাতত চাপ ভেবে নিচ্ছি, এ ডি সিকে চাপ ভেবে নিচ্ছি, এই পাশের এতটুকু অংশকে আমরা চাপ ভেবে নিচ্ছি। তাহলে এতটুকুকে, অথবা আমরা এতটুকুকেও চাপ ভেবে নিতে পারবো, এতটুকুকেও আমরা চাপে ভেবে নিতে পারবো, এ বি সিকেও আমরা চাপ ভেবে নিতে পারবো। তাহলে আমি সর্বপ্রথম এ বি সিকেই চাপ ভেবে নিই। ধরি চাপ হচ্ছে এ বি সি চাপের জন্য, এ বি সি চাপের জন্য। দেখো তো এটা যদি চাপ হয়, এ বি সি চাপ হয়, এই চাপের জন্য কি আমাদের কেন্দ্রস্থ কোণ এটা কি না, এটা কেন্দ্রস্থ কোণ কিনা, হ্যাঁ এটা। তাহলে এটা উপপাদ্য 20 থেকে তাহলে কেন্দ্রস্থ কোণটা কেমন হবে শিখেছি। তাহলে বলতে পারি এ ও সি, এটার পরিমাণ হবে কি পরিমাণ, 2 ইন্টু, অর্থাৎ এটা যদি কেন্দ্রস্থ কোণ হয় তাহলে এটাকে কি বলবো, এটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ, এটাকে বলবো বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণের পরিমাণটা, অর্থাৎ এটার পরিমাণটা ছিল এটার দ্বিগুণ। তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু কোণ এ ডিসি কোণ, এ ডিসি কোণ এটা বলতে পারবো। ওকে, তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ হিসাবে আখ্যায়িত করে রাখি।
তারপর দেখো আবার একইভাবে যদি তুমি বিপরীত দিকে কল্পনা করো, আগে কিন্তু বলেছিলে এ বি সি চাপ, কিন্তু এখন যদি এ ডি সি চাপ ভেবে নেই, অর্থাৎ আমরা বলি এ ডি সি চাপের জন্য কি আসবে বলো তো? চাপের জন্য এ ডি সি চাপের জন্য, এই চাপের জন্য কিন্তু দেখো এখন কিন্তু এটা যখন চাপ হচ্ছে, এই চাপের জন্য কিন্তু কেন্দ্রস্থ কোণ কিন্তু এটা দেখো, কারণ এটা এবং এটা কিন্তু তখন যে হয়ে যাচ্ছে, তাহলে কেন্দ্রস্থ কোণ কিন্তু দেখো এইটা, এটা কিন্তু কেন্দ্রস্থ কোণ হয়ে যাচ্ছে আমাদের। এটা যদি কেন্দ্রস্থ কোণ হয় তাহলে কথাটা কিভাবে লিখব? এটা হচ্ছে এই কথাটা লিখব, প্রবৃদ্ধি কথাটা লিখতে হবে। প্রবৃদ্ধি কথার অর্থ হচ্ছে দেখো এটা কিন্তু কেন্দ্রের মাঝে কোণটা অবস্থিত, এই পাশে কিন্তু অলরেডি একটা কেন্দ্রস্থ কোণ চলে গেছে, এই পাশে আর একটু রয়েছে, এই কারণে এটাকে প্রবৃদ্ধি হিসাবে উল্লেখ করতে পারো। সেই ক্ষেত্রে বলতে পারো প্রবৃদ্ধি, প্রবৃদ্ধ হিসাবে কোণ বলতে পারো এ ও সি কোণ ইকুয়াল, অর্থাৎ এই কেন্দ্রস্থ কোণের পরিমাণটা হবে, খেয়াল করো যখন আমি চাপ এদিকে বিবেচনা করছি তখন কিন্তু এটা যদি কেন্দ্রস্থ কোণ হয়, বৃত্তস্থ কোণ কিন্তু এটা, তাহলে কেন্দ্রস্থ কোণ ইকুয়াল হবে 2 ইন্টু বৃত্তস্থ কোণ, 2 ইন্টু বৃত্তস্থ কোণ, তাহলে কি এ বি সি, এটা হবে। তাহলে এটাকে আমি 2 নং সমীকরণ হিসেবে ধরে নিলাম। তাহলে এখন 1 ও 2 নং সমীকরণ আমরা যোগ করে দিই আসো। তাহলে আমরা বলতে পারি 1 ও 2 নং যদি সমীকরণ যোগ করে দিই তাহলে কেমন ফরম্যাটটা আসবে দেখো তো, লেফট হ্যান্ড সাইডের সাথে লেফট হ্যান্ড সাইড যোগ করো, তাহলে আসতেছে কোণ 1 হচ্ছে এ ও সি কোণ, যোগ 2 এর জন্য আসতেছে প্রবৃদ্ধ আসতেছে এ ও সি কোণ ইকুয়াল, খেয়াল করো তাহলে লিখতে পারি এটার লেফট হ্যান্ড সাইডে আছে 2 ইন্টু এডিসি কোণ যোগ, তাহলে এটার লেফট সাইডে আছে 2 ইন্টু এ বি সি কোণ। তাহলে পরের লাইনটা দেখো, তুমি যদি এই জায়গাটাই লক্ষ্য করো, এই জায়গাটাই, তাহলে এই জায়গাটা মানে কি? এই জায়গাটা মানে হচ্ছে দেখো এ ও সি কোণ মানে কি? এ ও সি কোণ এই যে এতটুকু। আবার যদি দেখো প্রবৃদ্ধ এ ও সি কোণ মানে কথার অর্থ হচ্ছে বিপরীত পাশের এই কোণটা, তাহলে দেখো এতটুকু এবং এতটুকু যদি যোগ করো তাহলে টোটালটা কত? 360 ডিগ্রি না? এটা একটা বৃত্তের কেন্দ্রে আসলে কত ডিগ্রি কোণ? 360 ডিগ্রি। তার মানে তুমি যদি ইচ্ছা করো এই পুরো বিষয়টার জন্য ইচ্ছা করলে 360 ডিগ্রি বলতে পারো। এখন 360 ডিগ্রি না বলে কিন্তু তুমি ইচ্ছা করলে 4 সমকোণ বললে বেশি ভালো হয়, 4 সমকোণ বলতে পারো, 4 সমকোণ, 360 ডিগ্রি না বলে 4 সমকোণ বলতে পারো। ওকে, তাহলে সমানের জায়গায় সমানটা থাকুক। এইখানে দেখো যদি আমি 2 কমন রাখি তাহলে কি আসে? তাহলে কিন্তু আসে কোণ এ ডি সি কোণ যোগ এইখানে রয়ে গেল এ বি সি কোণ। এখন দেখো শুধুমাত্র তুমি সাইড পরিবর্তন করো, সাইড পরিবর্তন করলে দেখো আসতেছে 2 ইন্টু, একটু সাজিয়েও লিখে ফেলো, তার মানে এ বি সি কোণকে আগে লিখে ফেলো, এ বি সি কোণ যোগ হচ্ছে কোণ এ ডি সি কোণ ইকুয়াল, তাহলে কি লিখতে পারি আমরা? 360 ডিগ্রিকে 4 সমকোণ আকারে লিখি, 4 সমকোণ লিখি। পরবর্তীতে দেখো তুমি যদি এই টুকে ওই পাশে নাও তাহলে গুণাকারে থাকার কারণে ওই পাশে ভাগ হবে, এই কারণে আমরা ডিরেক্ট এখন সুতরাং লিখতে পারবো এ বি সি কোণ যোগ এ ডি সি কোণ ইকুয়াল ডিরেক্ট 2 দিয়ে ভাগ দিয়ে বলতে পারবো 2 সমকোণ। ভালো করে লক্ষ্য করো, আমাদেরকে কিন্তু এটাই প্রমাণ করতে বলেছিল, তুমি প্রশ্নের দিকে তাকিয়ে দেখো, বলেছিল যে কোনো 2 কোণের সমষ্টি 2 সমকোণ প্রমাণ করতে। 2 সমকোণ বলতে কি এ বি সি, এ বি সি মানে এই কোণ এবং এটার বিপরীত কোণ, তাহলে কোনটা? এটা এ ডি সি কোণ, যেটা আমাদের বের হলো এ ডি সি কোণ, এটাই কত বের হবে? 2 সমকোণ বের হবে। তাহলে এটাও আমাদের শেখা হয়ে গেল।